বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সমাস। সমাস অধ্যায়টিকে আমরা মূলত বেশ কয়েকটি অংশে বিভক্ত করেছি। আমরা প্রথমত সমাসের প্রাথমিক আলোচনা, সমাসের প্রকারভেদ, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস এবং প্রাদি ও নিত্য সমাস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা এই পর্বে সমাসের প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। সমাসের কিন্তু প্রয়োগ আমরা বিভিন্নভাবে আমাদের জীবনে করে থাকি। অনেক সময় হয়তো বা আমরা বুঝতেই পারি না যে আমরা সমাসের প্রয়োগ করে ফেলছি। যেমন সিংহ চিহ্নিত আসন, এই শব্দটা কি? সিংহাসন। আমরা কিন্তু পরীক্ষার খাতায় বা বিভিন্ন সময় কথাবার্তায় আমরা বলে থাকি সিংহাসন। সিংহাসন শব্দটা মূলত সিংহ চিহ্নিত আসন, এই তিনটা শব্দ একত্রিত হয়ে গেল কি সিংহাসন। তাহলে দেখেন, আমরা এটা প্রয়োগ করে ফেলছি কিন্তু আমরা বুঝতে পারি না বা আমরা জানি না যে এটা সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে এবার চলেন আমরা সমাসের প্রাথমিক আলোচনায় চলে যাই। সমাসের প্রাথমিক আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমত দেখতে হবে যে সমাস শব্দটা আসলে কিভাবে গঠিত হয়েছে। আমরা যদি খেয়াল করি, সমাস শব্দটা প্রথমত সম যোগ অস যোগ অ এভাবে গঠিত হয়েছে। এখন আসেন সম এই বিষয়টা কি? আপনারা সবাই নিশ্চয়ই কোনো না কোনোভাবে উপসর্গ শব্দটার সাথে পরিচিত, বা উপসর্গ যখন আমরা পড়ছি তখন আমরা পড়ছি প্র, পরা, অপ, সম। এই যে দেখেন সম চলে আসছে। তাহলে সমটা হচ্ছে কি? সমটা হচ্ছে একটা উপসর্গ। এটুকু আমরা বুঝলাম যে সম শব্দটা হচ্ছে একটা উপসর্গ। সম শব্দের অর্থ কি? সম শব্দের অর্থ হচ্ছে কি? সমান। এটা আমরা উপসর্গ থেকে জানতে পেরেছি। এবার আসেন অস। এই অস বিষয়টা হচ্ছে কি? অস বিষয়টা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। অস বিষয়টা কি বললাম? ক্রিয়ামূল বা ধাতু। এরপর আসেন ক্রিয়ামূল বা ধাতুর সাথে নর্মালি ক্রিয়ামূল বা ধাতুর পরে যে অংশটুকু যুক্ত হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্রত্যয়। এখন আসেন আরও স্পেসিফিকভাবে আমরা বলতে পারি, যেহেতু ক্রিয়ামূল বা ধাতুর সাথে যুক্ত হচ্ছে, সুতরাং এই অটা হচ্ছে কি? কৃৎ প্রত্যয়। আমার মনে হয় যে সমাস শব্দটা কিভাবে গঠিত হয়েছে এটা সবাই বুঝতে পেরেছেন। এবার আসি সমাস। এইটা আমরা প্রথমে যেহেতু বললাম যে সিংহাসন, তাহলে খেয়াল করেন সিংহাসন এটা হচ্ছে একটা শব্দ, আর যেহেতু এটা একটা শব্দ তার মানে সমাস এটা হচ্ছে আমার কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এবার আসি তাহলে সমাস শব্দের আসলে অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে, একটা অর্থ আমরা বলতে পারি সমাস শব্দের অর্থ মিলন। এখানে কিসের মিলন হচ্ছে? অবশ্যই শব্দের মিলন। হ্যাঁ, মিলন থেকে একটা বিষয় আপনাকে আমি রিমাইন্ড করে দিই। আপনারা যখন সন্ধি পড়ছেন বা সন্ধি যখন পড়বেন তখন দেখবেন যে সন্ধি শব্দের অর্থও কি? মিলন। তাহলে দুই মিলনের কনফ্লিক্ট হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সমাস হচ্ছে শব্দের মিলন আর সন্ধিটা হচ্ছে কি? ধ্বনির মিলন। আচ্ছা, তাহলে আমরা জানলাম সমাস শব্দটার একটা অর্থ হচ্ছে মিলন। এবার আসি সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি? সংক্ষেপণ। সংক্ষেপণ, এটি কিসের সংক্ষেপণ? ডেফিনেটলি শব্দের সংক্ষেপণ। এরপর আসি সমাস শব্দের আরেকটা অর্থ হচ্ছে একপদীকরণ। একপদীকরণ বিষয়টা কি? দুইটা বা তিনটা বা চারটা পদ আছে, এই দুইটা তিনটা বা চারটা পদকে আমি কি করব? একটা পদে পরিণত করব, সেইটার নামই মূলত হচ্ছে কি? একপদীকরণ। এবার আসেন এখান থেকে আমরা যেটা করব, সমাসের সংজ্ঞায় চলে যেতে পারি। সমাসের সংজ্ঞায় চলে যেতে পারি কীরকম? আপনি দেখেন একপদীকরণ, তাহলে সমাসের সংজ্ঞা কি হবে? আপনি নর্মালি চিন্তা করলে বুঝতে পারবেন যে দুই বা ততোধিক পদের একপদীকরণকে বলা হচ্ছে কি? সমাস। বা দুই বা ততোধিক পদের একপদীকরণকে আমরা বলতে পারি কি? সমাস। কিন্তু আপনার এই চিন্তাটা ভুল। কারণ এই চিন্তাটা ভুল কীরকম? যেমন ধরেন আপনার আশেপাশে দুই বা ততোধিক পদ আছে, যেমন ধরেন লাইট, ফ্যান, কলম, তিনটা পদ। এখন এই তিনটা পদকে কি আপনি এক পদে পরিণত করতে পারবেন? আপনি এই তিনটা পদকে এক পদে পরিণত করতে পারছেন না। তার মানে এখানে সমাস করা যাচ্ছে না। তাহলে আমরা যে শিখলাম সমাসের অর্থ হচ্ছে একপদীকরণ, এটা কি ভুল? জি না, এটা ভুল না, একপদীকরণ। কিন্তু যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে এই শব্দগুলোর মধ্যে একটা অর্থ সম্বন্ধ লাগবে। তাহলে সমাসের সংজ্ঞা আমরা এভাবে বলতে পারি, অর্থ সম্বন্ধ আছে এমন দুই বা ততোধিক পদের একপদীকরণকে বলা হচ্ছে
সমাস। এখান থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অবশ্যই কি থাকতে হবে, অর্থ সম্বন্ধ থাকতে হবে। আসেন আবার আগের এক্সাম্পলটাতে ফিরে যাই। যেমন আমি বলছিলাম সিংহ চিহ্নিত আসন, দেখেন আমরা একসাথে করে ফেলতে পারছি সিংহাসন, কিন্তু এই যে বললাম ফ্যান, লাইট, কলম, তিনটা শব্দকে আমি কি করতে পারছি না, একসাথে করতে পারছি না। একসাথে করতে না পারার কারণটা হচ্ছে এই তিনটা শব্দের মধ্যে কোনো অর্থ সম্বন্ধ নাই। কিন্তু ওই যে বলছিলাম সিংহ চিহ্নিত আসন, আমরা একসাথে করে ফেললাম কি, সিংহাসন। কেন আমরা একসাথে করতে পারলাম, কারণ এর মধ্যে কি আছে, অর্থ সম্বন্ধ আছে। এবার আসেন, এবার আমরা যে আলোচনাটা যাব, আমাদেরকে সমাস শিখতে হলে বা সমাস বুঝতে হলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। আমরা ইতোমধ্যে জেনে গেছি যে সমাস কী, সমাস শব্দের অর্থ কী, সমাস কিভাবে গঠিত হচ্ছে, সমাসের সংজ্ঞাও জেনে গেছি আমরা। এখন আমরা যেটা শিখব সমাসের বেসিক কিছু জিনিস, যেটা প্রথমত 1 নাম্বার হচ্ছে ব্যাস বাক্য, যেখান থেকে সমাস গঠিত হয়। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে সমস্ত পদ, মানে সমাস ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য মিলিত হয়ে যে পদটা গঠন করতেছে। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে সমস্যমান পদ। 4 নাম্বার যেটা সেটা হচ্ছে পূর্বপদ আর পরপদ। আসেন এটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি। এই জায়গাটা যদি খেয়াল করেন, দেখেন আমি একটা বাক্যের মতো লিখছি, স্মৃতি রক্ষার্থে সৌধ, এবং এরপর এখানে একসঙ্গে লিখে ফেলছি কি, স্মৃতিসৌধ। আচ্ছা, তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ, দেখেন এখানে মোট শব্দ আছে কয়টা, 3টা। আচ্ছা, এই যে এই তিনটা শব্দকে একত্রে আমরা বলছি কি, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। আচ্ছা, এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে কি, অনেক সময় আমরা শুধু শিখি যে ব্যাস বাক্য, কিন্তু অনেক সময় কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোয় এরকম প্রশ্ন আসে যে ব্যাস বাক্যের আরেক নাম কি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে বিগ্রহ বাক্য, বা বিগ্রহ বাক্যের আরেক নাম কি, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে কি, সমাস বাক্য। মানে 3টাই আপনাকে জানতে হবে। এই জন্য আমরা বলছি এই বাক্যটার নাম কি, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য। এবার আসেন সমাসের গঠনটা, সমাস নতুন শব্দ তৈরি করছে কিভাবে, এই বিষয়টা একটু খেয়াল করি। দেখেন স্মৃতি রক্ষার্থে সৌধ, আমার কিন্তু একটা শব্দ হয়ে গেছে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। এখন আসেন স্মৃতিসৌধ, এখানে কিন্তু একটা পদ হয়ে গেছে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন হতে পারে যে এই যে সমস্ত পদ, এই স্মৃতিসৌধ, এটাকে আমরা বলছি কি, সমস্ত পদ। সমস্ত পদে পদের সংখ্যা কয়টা? আচ্ছা, কি বললাম, সমস্ত পদে পদের সংখ্যা কয়টা? সেক্ষেত্রে অবশ্যই আপনার আনসার হবে একটা। কয়টা? একটা। এই জিনিসটা একটু মনে রাখবেন যে সমস্ত পদে যদি 4টা 5টা 6টা যে কয়টা শব্দই থাকুক না কেন, এখানে পদ আছে কয়টা? একটা। কেন একটা পদ আছে? আমরা সমাসের সংজ্ঞায় কি বলেছিলাম? আমরা সমাসের সংজ্ঞায় বলেছিলাম অর্থ সম্বন্ধ আছে এমন 2 বা ততোধিক পদের এক পদীকরণকেই বলা হচ্ছে কি, সমাস। তার মানে এখানে আমার 2টা 3টা পদ থাকা যাবে না, এখানে অবশ্যই আমার কয়টা পদ থাকতে হবে? একটা পদ থাকতে হবে। তাহলে দেখেন এই যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এইটা মিলিত হয়ে যে একটা পদ তৈরি করলো, এই পদটার নাম হচ্ছে সমস্ত পদ। তাহলে সমস্ত পদের সংজ্ঞাটা সবাই বুঝতে পারছি আমরা। দেখেন কি বললাম, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এই পদটা, এই যে 3টা পদ ছিল, এগুলো মিলিত হয়ে যে নতুন একটা পদ তৈরি করলো, এটার নাম হচ্ছে কি, সমস্ত পদ। এবার আসেন, এখানে সমস্ত পদের আবার কিছু অন্যান্য নাম আছে। সমস্ত পদকে অন্য কি নামে ডাকা যায়? সমাসবদ্ধ পদ, একই রকম কথা, সমাস সিদ্ধ পদ, সমাস সাধিত পদ। এখন বাকিগুলো কেন জানতে হবে বা বাকিগুলো কেন শিখতে হবে? অনেক সময় আপনার পরীক্ষা এরকম দিয়ে দেয় যে সমস্ত পদকে অন্য কি নামে ডাকা যায়। তাহলে সেক্ষেত্রে আমার বাকি যে 3টা আছে, এই 3টা থেকে যেটা আমার অপশনে থাকবে সেটা আমি নিতে পারবো আনসার হিসেবে। আচ্ছা, এবার আসি, আমরা তাহলে 2টা জিনিস শিখলাম, একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটা হচ্ছে সমস্ত পদ। এখন এখান থেকে খুবই মজার একটা বিষয় আছে, সেটা হচ্ছে সমস্যমান পদ। এটা আমরা যে কাজটা করি, অনেক সময় সমস্যমান পদ আর সমস্ত পদ 2টা বিষয় একসঙ্গে গুলিয়ে ফেলি, কিন্তু 2টা কিন্তু এক না। সমস্ত পদ কোনটা? ব্যাস বাক্য থেকে সংক্ষেপিত হয়ে যে পদটা আসলো সেটা হচ্ছে কি, সমস্ত পদ। আর সমস্যমান পদ হচ্ছে, আপনি খেয়াল করেন, এই যে স্মৃতি রক্ষার্থে সৌধ, এই প্রত্যেকটা পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদের সংজ্ঞা হচ্ছে এরকম, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হচ্ছে সমস্যমান পদ। বোঝা গেছে সংজ্ঞাটা?
কি বললাম, ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে বলা হচ্ছে কি সমসমান পদ। তার মানে ব্যাস বাক্যে যদি 4টা 5টা 6টা যে কয়টা শব্দই থাকুক না কেন, এই প্রত্যেকটা শব্দই হচ্ছে কি সমসমান পদ। খেয়াল করেন একটু, স্মৃতি একটা সমসমান পদ, রক্ষার্থে একটা সমসমান পদ, সৌধ একটা সমসমান পদ, আর স্মৃতি সৌধ একত্রে এটা হচ্ছে কি সমস্ত পদ। এবার আসি, এবার এতটুকু যদি বোঝা যায়, আর দুইটা জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে। একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ আর পরপদের বিষয়টা হচ্ছে, এটা মূলত আপনার সমস্ত পদের একটা অংশ। সমস্ত পদে একটা পদ থাকে, ঠিক আছে, কিন্তু পূর্ব দিকে যে শব্দটা থাকে, এই যে স্মৃতি, এটা একটা শব্দ, এই শব্দটা হচ্ছে পূর্বপদ। আর পিছনের যে শব্দটা আছে সৌধ, এই শব্দটা হচ্ছে পরপদ। এখানে আবার পরপদের আরেক নাম হচ্ছে উত্তরপদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনটা হচ্ছে পূর্বপদ আর কোনটা হচ্ছে পরপদ। এই পূর্বপদ পরপদ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আমরা যখন সমাসের প্রকারভেদগুলো শিখব, তখন এই পূর্বপদ পরপদ কোনটার অর্থ প্রাধান্য পাচ্ছে সেটার উপর ভিত্তি করে সমাসের নামগুলো নির্ধারিত হবে। এই ছিল আমাদের সমাস সম্পর্কিত প্রাথমিক আলোচনা। এই আলোচনার মাধ্যমে আমরা যা জানতে পারলাম, সমাস কি বা সমাসের সংজ্ঞা কি, সমাস শব্দটাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি পাওয়া যায়। এরপর আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি ব্যাসবাক্য কি, সমস্যমান পদ কি, পূর্বপদ কি, পরপদ কি এবং সমস্ত পদ কি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী অংশে আমরা আলোচনা করব সমাসের প্রকারভেদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।